সবাই যখন ভাবছে তুমি হেরে গেছো তখনই কিন্তু প্রমাণ করার সময়, আর এই সময়টা কিন্তু এখনই, ঠিক আছে? এখনই তুমি সারা বছর তুমি পড়াশোনা করোনি, আগে অনেক সেমিস্টারে খারাপ রেজাল্ট হয়েছে, সবাই ভেবেছে তুমি হেরে গেছো, তোমাকে এই সেমিস্টারে পড়াশোনা করে প্রমাণ করে দেখাতে হবে এটা যে আমি পারি, আমি সবই পারি। তোদের এই বয়সে ম্যাক্সিমাম জনা কিন্তু মোবাইলের স্ক্রিনে আসক্ত। মোবাইল কিন্তু তোমাকে অন্যের সাফল্যটাকে দেখাবে, কিন্তু বইয়ের পাতা তোমাকে নিজের সাফল্যটা গড়তে সাহায্য করবে। আজকে আমরা জেনার ডায়েট পড়বো। জেনার ডায়েট তোমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2025 সালে কিন্তু এখান থেকে কোশ্চেন দিয়েছে, সেই হিসেবে দেখতে গেলে কিন্তু জেনার ডায়েট একটা ভালো একটা মানে ছোট্ট পারা টপিক, সহজ টপিক। তো এই জেনার ডায়েট যখন আমরা পড়বো, এখানে আমরা প্রথম ফান্ডামেন্টালটা পড়বো, পিএন জাংশনের ফান্ডামেন্টাল, তার রিভার্স বায়াস, তার ফরওয়ার্ড বায়াসের ব্যাপারটা জানবো। তারপরে কিন্তু আমরা জেনার ডায়েটের ভেতরে ঢুকবো এবং শেষে আমরা একটা কি দুটো এমসিকিউ করার মাধ্যমে জেনার ডায়েটটা শেষ করব। এবার যারা নতুন আছো তারা এই টেলিগ্রামে যুক্ত হয়ে যেও, কারণ এই জেনার ডায়েটে যত থিওরি আছে সমস্ত থিওরি আমি হ্যান্ড রিটেন বা ডিজিটালি নোট তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে কেউ, এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল তোমাদের জন্য। তোমাদের যারা অলরেডি এই চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে গেছে তাদের রিভাইজের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এর আগে আমরা কিন্তু ট্রানজিস্টারের উপর একটা ভিডিও দিয়েছি, আমরা ডিজিটাল লজিক গেটের উপর ভিডিও দিয়েছি। এই সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমি আই বাটনেও দিয়ে দেবো। এই সমস্ত ভিডিওগুলো দেখে নিও, তোমাদের তোমাদের যে রিভিশনটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক ফাস্ট হয়ে যাবে। প্রথমে আমি আসছি, দেখো সেমিকন্ডাক্টর মানে অর্ধ পরিবাহী। এই অর্ধ পরিবাহীকে না আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধ পরিবাহী, ঠিক আছে, একটাকে বলা হয় বিশুদ্ধ অর্ধ পরিবাহী, এবং একটা অবিশুদ্ধ অর্ধ পরিবাহী। এই যে অবিশুদ্ধ অর্ধ পরিবাহীটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এন টাইপ অর্ধ পরিবাহী আর একটা পি টাইপ অর্ধ পরিবাহী। এবার এই যে এন টাইপ অর্ধ পরিবাহী, ধরো এটাই আমি নাম দিলাম এন টাইপ অর্ধ পরিবাহী এবং এটার নাম দিলাম পি টাইপ অর্ধ পরিবাহী। তো যেটা এন টাইপ অর্ধ পরিবাহী, এন ফর নেগেটিভ, এন ফর কি, এন ফর নেগেটিভ, এন ফর নেগেটিভ, এটা মনে রেখে দিও, এন ফর নেগেটিভ। তো এই যে এন টাইপ অর্ধ পরিবাহী, এখানে সব থেকে বেশি কে থাকে, আধান বাহক হিসেবে কে থাকে, ইলেকট্রন থাকে। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, সেই হিসেবে তোমরা এটা মনে রেখে দিও। এইখানে কিন্তু ইলেকট্রন সব থেকে বেশি থাকে আর হোলস সব থেকে কম থাকে। সেমিকন্ডাক্টরে মানে অর্ধ পরিবাহীতে আধান বাহক হচ্ছে দুটো, একটা হচ্ছে আমাদের হোলস যেটা গর্ত, আর একটা হচ্ছে ইলেকট্রন, এই দুটো। তো এইখানে এন টাইপে আমরা ইলেকট্রনকে সব থেকে বেশি পাই, ঠিক আছে, ইলেকট্রন আমাদের সব থেকে বেশি থাকে হচ্ছে এন টাইপে। আর পি টাইপে আমাদের হোলস এর সংখ্যাটা কিন্তু বেশি থাকে, এইখানে ইলেকট্রনটা আমাদের কম থাকে, হোলস এর সংখ্যাটা কিন্তু আমাদের বেশি থাকে। এই জিনিসগুলো তোমরা মাথায় রেখে দিও, কারণ এইগুলো থেকে ছোট ছোট প্রশ্ন হতেই পারে যে এন টাইপের সংখ্যাগুরু কে, পি টাইপের সংখ্যাগুরু কে বা সংখ্যালঘু কে, ঠিক আছে। অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে কত ভাগে ভাগ করা হয়, এন টাইপ আর পি টাইপ, ঠিক আছে। এন স্ট্যান্ড ফর নেগেটিভ। তো এই তো গেল এন টাইপ আর পি টাইপ। এবার আমরা কি করব, যে এন টাইপ আর পি টাইপ ছবিটা আঁকলাম, এদের দুজনকে আমি একসাথে করে দেবো, ঠিক আছে, দিয়ে কি হয় সেটা এবার দেখার বিষয়। শোনো, তো আমি এদের দুজনকে এইখান থেকে আলাদা করে দিলাম। আচ্ছা, ভালো কথা, এইখান থেকে এদের দুজনকে ধরো আমি আলাদা করে দিলাম, একটুখানি দ্বারা একটু এটাকে ধরো একটু এখানে রেখে দিয়ে আলাদা করে দিলাম। সো এই দিকটা আমি ধরো এই দিকটা দিলাম এন টাইপ, ঠিক আছে, এই দিকটা ধরো আমি দিলাম এন টাইপ, এই দিকটা ধরলাম আমি পি টাইপ। সো যখন এই দিকটা, আচ্ছা একটু ধরো এই দিকটা পি দিলাম, এই দিকটা পি, এই দিকটা এন। তো পি থাকলে এই দিকটা আমাদের হোলস এর সংখ্যা কিন্তু বেশি থাকে, এই দিকটা আমাদের অনেক হোলস থাকবে, অনেক কটা হোলস থাকবে, আর ইলেকট্রনের সংখ্যা এখানে অনেক কম থাকবে, আমি একটাই দিলাম, ধরো দুটো দিলাম। আর এই দিকটা কি থাকবে, এই দিকটা স্যার থাকবে আমাদের ইলেকট্রন, ই এন স্ট্যান্ড ফর নেগেটিভ। সো এই দিকটা কিন্তু আমাদের ইলেকট্রন হবে, এবং ইলেকট্রনের সংখ্যাগুরু এখানে মানে ইলেকট্রনের আধিক্যটা বেশি, ইলেকট্রনের ঘনত্বটা বেশি। এবার যখনই এদের দুজনাকে আমরা কম্বাইন করব, এই দুজনাকে যখনই আমরা কম্বাইন করব, তখন কি হবে, এদের দুজনাকে কম্বাইন করার ফলে নেক্সট চিত্রটা কিছুটা এইরকম দেখতে হবে। দেখে নাও, নেক্সট চিত্রটা কিছুটা এরকম দেখতে হবে, যেটা তোমাদের জানা কিন্তু ইম্পর্টেন্ট। তো এইখান থেকে আমাদের মিড পয়েন্ট এটা। এইবার এইখান থেকে কিছু সংখ্যক ইলেকট্রন আমাদের পি এর দিকে চলে আসবে ব্যাপনের মাধ্যমে। ব্যাপন মানে কি জানো, ব্যাপন মানে চারিদিকে ছড়িয়ে যাওয়া।
সো পি এর দিকে কিছু সংখ্যক ইলেকট্রন বাঁ দিকে চলে আসবে, তো এই দিকে কিছু সংখ্যক ইলেকট্রন খালি হয়ে যাবে, এই দিকটায় আমাদের কিছু সংখ্যক ইলেকট্রন খালি হয়ে গেল। ঠিক আছে, একটা লাইন পুরো খালি আমি করে দিলাম। সো এই দিকটায় ধরো আমাদের ইলেকট্রন কিছুটা খালি হয়ে গেল, খুবই ভালো কথা। আচ্ছা, এরপর তাহলে এই দিকটা কি হবে, এই দিকটা ইলেকট্রন কিছুটা চলে এলো, এই দিকে কিছু সংখ্যক ইলেকট্রন চলে এলো, আর বাকি যেমন আমাদের হোলস ছিল সেরকম আমাদের হোলস গুলো রয়েই গেল। তো এই হলো কথা। এরপর কি কাহিনী ঘটে শোনো, তার মানে এইবার এতদূর গেল, এইবার পরে আমি আরেকটা ছবি যদি এখানে আঁকি ছোট্ট পারা করে, সেই ছবিটা কেমন হবে, ঠিক এইরকমই হবে যেরকম এইখানটা আমি আঁকলাম। এর পরের লাইনে কি হবে, এই মাঝে আর একটা দাগ আমি কাটবো। ঠিক আছে, আর একটা দাগ আমি কাটবো। এইবার এই যে মাঝের যে জায়গাটা হলো, এই যে মাঝের যে জায়গাটা এখানে তৈরি হলো, এইখানে ইলেকট্রনগুলো বাঁ দিকে চলে গেছে, তার মানে ডান দিকে ইলেকট্রনের সংখ্যা কমে গেছে। সো এই দিকটা আমাদের প্লাস হয়ে যাবে, এই দিকটা আমাদের প্লাস হয়ে যাবে, বা ডান দিকটা আমাদের প্লাস, এবং যেহেতু ইলেকট্রন বাঁ দিকে চলে গেছে, ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে, সো এই দিকটা তখন হয়ে যাবে মাইনাস। এবং মাঝখানে এই যে জায়গাটা তৈরি হলো প্লাস মাইনাসের, এই জায়গাটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল। আমি এখানে লিখে দিলাম, এই জায়গাটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল। মনে থাকবে, এই জায়গাটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল। তাহলে প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, পি টাইপ আর এন টাইপ আলাদা আলাদা ছিল। এন টাইপে ইলেকট্রন বেশি, পি টাইপে হোলস বেশি। যখনই এদের দুজনাকে কম্বিনেশন করলাম ব্যাপনের মাধ্যমে, কিছু সংখ্যক ইলেকট্রন পি এর দিকে চলে গেল। এবার ইলেকট্রন যখনই পি এর দিকে আমাদের গেল, তখন মনে রেখে দিও এইখানে কিন্তু আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায়। ঠিক আছে, এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায়, এবং যখন ইলেকট্রনগুলো বাঁ দিকে সরলো, মানে পি এর দিকে গেল, তখন কি হয়ে গেল, ওইদিকে ইলেকট্রনের সংখ্যা কিছুটা বেড়ে গেল, যার ফলে বাঁ দিকটা আমাদের নেগেটিভ হয়ে গেল, এবং ডান দিক থেকে যেহেতু ইলেকট্রন চলে এসছে, তো ডান দিকটা আমাদের পজিটিভ হয়ে গেল, এবং মাঝখানে একটা অঞ্চল তৈরি হয়ে গেল, যে অঞ্চলটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল। ঠিক আছে, এরপর কি হবে, এরপর এই দিকে আমরা যদি এবার আমরা এখানে বায়াসিং এর ব্যাপারটা নিয়ে আসবো। দেখো নেক্সট আমরা বলছি ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস ব্যাপার কথা। এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো, ইলেকট্রিক ফিল্ড ধরো এইদিকে ইলেকট্রিক ফিল্ডটা আছে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আমাদের এই দিকে আছে, এখানে একটা তুমি আধানকে রেখেছো ই, তো এ বল উল্টো দিকে অনুভব করবে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার বিপরীত দিকে বল অনুভব করবে। এবার যে আধানগুলো এখানে আছে, সেই আধানগুলো বাঁ দিকে যেতে চাইছে, ইলেকট্রিক ফিল্ড ওইদিকে আছে, তো ইলেকট্রিক ফিল্ড কি করবে, ইলেকট্রনগুলোকে উল্টো দিকে ধাক্কা মারবে। আমাদের কি ছিল, হোলস ছিল, বাঁ দিকটা আমাদের হোলস ছিল, তো এই দিকটা আমি হোলস পুরোটা করে দিলাম। ঠিক আছে, একটা শুধু ইলেকট্রন দিলাম এবং বাঁ দিকটা পুরো হোলস করে দিলাম, আর এই দিকটা আমাদের নেগেটিভ তৈরি হয়েছিল, এবং ডান দিকটা আমাদের পজিটিভ তৈরি হয়েছিল, এবং ডান দিকটায় বেশি কে ছিল, ইলেকট্রন ছিল। সো ডান দিকটা আমাদের ইলেকট্রনগুলো সব করে দিলাম, এবং এইটার দিকটা হচ্ছে পি টাইপ, এই দিকটা এন টাইপ, এবং এই দিকে আমাদের ছিল ইলেকট্রিক ফিল্ড। এইবার শোনো, এইবার কি হয়, যখন রিভার্স বায়াস হয় তখন কি হয়, স্যার, যখন রিভার্স বায়াস হয় এই দিকটা পি থাকে, তার মানে সরি, প্রথম ফরওয়ার্ড বায়াসের কথা বলি। যদি ফরওয়ার্ড বায়াস থাকে এই দিকটা প্লাস থাকে আর এই দিকটা মাইনাস থাকে, তখন কি করে, এই প্লাসগুলো কি হয়, ফরওয়ার্ড বায়াসের সময় আমি লিখে দিলাম, ফরওয়ার্ড বায়াসের সময়, ঠিক আছে, সংখ্যাগুরু যেগুলো থাকে, ফরওয়ার্ড বায়াসের সময় সংখ্যাগুরু মানে সংখ্যাতে যেগুলো বেশি থাকে, সংখ্যাগুরুর জন্য আমরা কিছুটা কারেন্ট পাই, সংখ্যাগুরুর জন্য কিন্তু আমরা কারেন্টটা পেয়ে থাকি। ঠিক আছে, যেটা ডায়োডের কারেন্ট বলা হয়, কারণ প্লাস এই দিকে বাঁ দিকে প্লাস অ্যাপ্লাই করেছি, তো এ কি করবে, ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে এবং হোলসগুলোকে উল্টো দিকে সরাবে। ঠিক আছে, সো এই দিকে আমাদের ইলেকট্রনগুলো এই দিকে চলে আসবে, বাঁ দিকে চলে আসবে, যার ফলে আমরা কারেন্টটা কিন্তু ডান দিকে পাবো। এটা গেল ফরওয়ার্ড বায়াস। এবং ফরওয়ার্ড বায়াসের সার্কিটটা কেমন হয়, আমরা দেখেছি ফরওয়ার্ড বায়াসের সার্কিটটা হয়, এটা হচ্ছে আমাদের ডায়োডের একটা চিহ্ন। ঠিক আছে, এবং এই ডায়োডের ঠিক এই যে একটা আমাদের পজিটিভ, এই দিকটা নেগেটিভ, এবং কানেক্টেড থাকে, এটা পি, এটা এন, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের একটা সার্কিট।
কিন্তু রিভার্স বায়াসের সার্কিট কেমন হবে? রিভার্স বায়াস যখন হয় তখন কি হয়? রিভার্স বায়াসের সময় আমরা কি করব? রিভার্স বায়াসের সময় আমরা যেটা পজিটিভ দিক মানে পি এর দিক সেটা নেগেটিভ দেবো এবং উল্টো দিকটা পজিটিভ দেবো। এর ফলে স্যার কি হয়? এবার ফরওয়ার্ড বায়াসের সময় আমার একটা কারেন্ট পাই খুব কম মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের একটা কারেন্ট পাই। ঠিক আছে, যখন কার জন্য পাই? রিভার্স বায়াসের সময়ে কারেন্টটা যেটা পাই সময় সংখ্যালঘুর জন্য আমরা কারেন্ট পাই, সংখ্যালঘুর জন্য আমরা কিন্তু কারেন্টটা পাই এবং খুব অল্প কারেন্ট পাই। এটা সংখ্যালঘুর জন্য আমরা কারেন্ট পাই, খুব অল্প পরিমাণে কারেন্ট পাই। এবার দেখো, যখন আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করলাম পি এর দিকে সংখ্যালঘু কে আছে? ইলেকট্রন। সো ইলেকট্রন বাঁ দিক থেকে কোন দিকে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে? ডান দিকে যাবে, যেহেতু আমরা ডান দিকে প্লাস দিয়েছি। ঠিক আছে, তো ইলেকট্রনের সংখ্যা পিতে কম, এনে হোলসের সংখ্যা কম, সো এরা দুজনা পরস্পর আদান প্রদান হয় এবং তার ফলে আমরা একটা কারেন্ট পাই। এই যে কারেন্টটা এটা মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে থাকে, আর ফরওয়ার্ড বায়াসের কারেন্টটা আমরা মিলি অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ারে পেয়ে থাকি। ঠিক আছে, এবং ফরওয়ার্ড যেটা আমাদের ফরওয়ার্ড বায়াস সার্কিট এটা, এবং রিভার্স বায়াসের যে সার্কিট সেটা হচ্ছে আমাদের ডায়োডের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ডায়োড, এবং পি এর দিকটা আমরা নেগেটিভের সাথে যুক্ত করি, এন এর দিকটা আমরা পজিটিভের সাথে যুক্ত করি। এটা পি, এটা এন, এটা নেগেটিভ, এটা প্লাস, এবং এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসের ক্ষেত্রে এবং এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। ডায়োডকে যদি আইডিয়াল ডায়োড ধরা হয়, এখানে আমি বলে দিচ্ছি এই যে ডায়োডগুলোকে, এইখানে একটা ডায়োড আর এই একটা ডায়োড, রিভার্স বায়াসে বা এটা হচ্ছে রিভার্স বায়াস আর এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সো ডায়োড যদি আমাদের ডায়োডগুলোকে যদি আমরা ধরি আইডিয়াল ডায়োড যদি আমাদের আইডিয়াল হয় তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা ডায়োডের যে রেজিস্ট্যান্স সেটাকে 0 ধরি। কি বললাম? যদি ডায়োডটা আইডিয়াল হয় ফরওয়ার্ড বায়াসের সময় আমরা ডায়োডের রেজিস্ট্যান্সটাকে 0 ধরি, এবং রিভার্স বায়াসের সময় আমরা ডায়োডের যে রেজিস্ট্যান্স সেটা ইনফাইনাইট ধরি। আচ্ছা, 0 হবে কখন? যখন এটা ক্লোজ সার্কিট হয়ে যাবে। ঠিক আছে, এটা তখন হয়ে যাবে ক্লোজ সার্কিট বা শর্ট সার্কিট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, শর্ট সার্কিট তৈরি হয়ে যাবে, এটা মনে রেখো। ঠিক আছে, তো শর্ট সার্কিট হয়ে গেল। এবং রিভার্স বায়াসে যখন ইনফাইনাইট হয়ে যায় তার মানে তখন সেটা সার্কিটটা হয়ে যাচ্ছে আমাদের ওপেন সার্কিট। ঠিক আছে, ওপেন সার্কিট তখন তৈরি হয়ে যায়, এটা মনে রেখে দিও, সার্কিটটা আমাদের ওপেন সার্কিট হয়ে যায়। নেক্সট আমাদের কি টপিক আছে দেখা যাক। আচ্ছা, এরপরে আমরা করলাম জেনার ডায়োড। এইবার আমাদের জেনার ডায়োডের প্রয়োজনীয়তা এমন কেন হলো? জেনার ডায়োডও কিন্তু একটা পিএন জাংশন ডায়োড, কিন্তু প্রয়োজনীয়তা কেন হলো? শোনো, এই যে রিভার্স বায়াসের সময়, এই যে এখানে আমরা রিভার্স বায়াস করলাম না, এই যে রিভার্স বায়াসের সময় আমাদের কি হয় বলতো? রিভার্স বায়াসের সময় সংখ্যালঘুর আমরা কারেন্ট পাই। এবার এই রিভার্স বায়াস যখন থাকে সেই টাইমে এইখান থেকে ইলেকট্রনগুলোকে তো এইদিকে আসতে হচ্ছে, ডান দিকে আসতে হচ্ছে, এবং এই পথটা, এই যে মাঝে যে নিঃশেষিত অঞ্চল আছে এই পথটা একটু চওড়া বেশি হয়, যার ফলে ইলেকট্রনগুলো ওই মাঝ বরাবর যখন আসে ওই নিঃশেষিত অঞ্চল পেরোয় তখন ওকে অনেক বেশি কাজ করতে হয় এবং হিট বেশি তৈরি হয়, এবং হিট যখন বেশি তৈরি হয় তখন এই ডায়োডটা ধ্বংস হয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখনই কিন্তু আমাদের কনসেপ্ট আসে আমাদের জেনার ডায়োডও এক ধরনের পিএন জাংশন ডায়োড, যেখানে আমরা পিএন অর্ধপরিবাহীকে ডোপিং দিয়ে অনেক উচ্চ পরিমাণে ডোপিং দেওয়া হয়। এখানে দেখো হোলের পরিমাণ বেশি, ইলেকট্রনের পরিমাণ বেশি, কারণ ডোপিং এর মাত্রা বেশি। এই ডোপিং দেওয়ার ফলে কি হয়? যেটা আমাদের পিএন জাংশন, নর্মালি পিএন জাংশন ডায়োডের যেটা আমাদের নিঃশেষিত অঞ্চল ছিল সেই নিঃশেষিত অঞ্চলটা আরো সরু হয়ে যায় এখানে, যার ফলে ইলেকট্রনটা যখন আমরা রিভার্স বায়াসে দেবো, দেখো এটা রিভার্স বায়াসে দেওয়া আছে, রিভার্স বায়াসে যখন আমরা এই পিএন জাংশন থেকে কানেক্ট করব তখন এই যে পি এর দিকে যে ইলেকট্রনগুলো আছে এরা কিন্তু খুব তাড়াতাড়ি এই যে নিঃশেষিত অঞ্চল আছে সেটা পার করে ফেলবে। ঠিক আছে, এইবার আমার একটা জিনিস এখানে বাদ দিয়েছি, সেটা হচ্ছে ডায়োডের ক্যারেক্টারিস্টিক। এই ক্যারেক্টারিস্টিকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ক্যারেক্টারিস্টিকটা একবার জেনে রেখে দিও কেমন হয়। দেখো এই ক্যারেক্টারিস্টিকটা ঠিক হয় এরকম, এই ক্যারেক্টারিস্টিকটা ঠিক এরকম হয়।
ঠিক আছে। এইখান থেকে এরকম ডাইরেক্ট নিচে নামে, এই দিকটা আমাদের আই হবে আর এই দিকটা আমাদের ভি হবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় ভি জেড। এই যে নিঃশেষিত অঞ্চল যখনই আমাদের শেষ হয়ে গেল, নিঃশেষিত অঞ্চল যখনই আমাদের শেষ হয়ে যায়, মানে এই দিকটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এবং এই দিকটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসের ক্ষেত্রে। এবার এই যে জেনার ডায়োড, এটা কিন্তু রিভার্স বায়াসেই আমাদের কাজ করে। জেনার ডায়োড কিন্তু রিভার্স বায়াসে আমাদের কাজ করে এবং নর্মাল ডায়োড আমরা দেখেছি ফরওয়ার্ড বায়াসে কাজ করে। তো এখানে কি এমন হয় রিভার্স বায়াসের সময়? রিভার্স বায়াসের সময় কি হয় বলতো, এইখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা আছে, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকে সেদিকে আমি অভিমুখটা দিয়ে দিয়েছি, এই দিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড আছে। এবার ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে, এরপর আমরা নেগেটিভ এইদিকে দিয়েছি, পজিটিভ এইদিকে দিয়েছি। তো এই ইলেকট্রনগুলো কোন দিকে আসবে? ডান দিকে আসবে, ঠিক আছে। আর ইলেকট্রিক ফিল্ড ফোর্সও কিন্তু ডান দিকে লাগাবে। এইবার এই যে এদিকে তো আমরা ভোল্টেজ প্রয়োগ করছি, এই ভোল্টেজ যত বেশি বাড়াবো ইলেকট্রিক ফিল্ডের মানও তত বাড়বে। এবার ইলেকট্রিক ফিল্ডের একটা নির্দিষ্ট মান আছে, আমি ঠিক মনে করতে পারছি না, এরকম হতে পারে 10⁻⁷ ভোল্ট পার মিটার, কারণ ইলেকট্রিক ফিল্ড ই সমান এটা দেখবে হবে V/D, ঠিক আছে। এইবার এই যে ইলেকট্রিক ফিল্ডের মানটা বাড়বে কখন? যখন আমরা এইদিকে ভিটাকে প্রয়োগ করব। এবার দেখো, নর্মালি ডায়োডে নিঃশেষিত অঞ্চলটা যদি এতটা চওড়া হয়, জেনার ডায়োডের নিঃশেষিত অঞ্চলটা হবে কম চওড়া মানে কি আমাদের ডিটা কমে গেল। ডি কমে যাওয়া মানে তো ই বেড়ে যাওয়া, তাই না? ইলেকট্রিক ফিল্ড বেড়ে যাওয়া। ইলেকট্রিক ফিল্ড যদি বেড়ে যায় তার মানে এইখানে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কি করবে? বেশি স্পিডে আমাদের এনের দিকে ছুটবে। যখন বেশি এনের দিকে ছুটবে তখন আমরা একটা হিউজ পরিমাণে একটা কারেন্ট পেয়ে যাব, যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি। হঠাৎই যখন ব্রেকডাউন রিজনে চলে গেল, ঠিক আছে, এই রিজনে আমাদের জেনার ডায়োড কাজ করে এবং এটাকে বলা হয় জেনার ব্রেকডাউন। এবং ভি জেডটা হচ্ছে সেই ব্রেকডাউন ভোল্টেজটা, যেই ব্রেকডাউন ভোল্টেজটা দেওয়ার ফলে এই নিঃশেষিত অঞ্চলটা শেষ হয়ে যায় এবং ইলেকট্রনগুলো, সমস্ত ইলেকট্রন যেটা পি এর দিকে ছিল একদম এর দিকে ছুটতে শুরু করে দেয় এবং তখন আমরা একটা কারেন্ট পেয়ে যাই। এইটাকেই বলা হচ্ছে আমাদের জেনার ব্রেকডাউন। খুবই ভালো একটা প্রশ্ন যে জেনার ব্রেকডাউন কাকে বলে, কি হয় না হয় বৃত্তান্ত, এই সমস্ত কিছু আমি তোমাদের এখানে বলে দিলাম, খুব সংক্ষেপে বলে দিলাম যে একটা নির্দিষ্ট ভোল্টেজ ব্রেকডাউন, একটা নির্দিষ্ট রিভার্স বায়াস ভোল্টেজ প্রয়োগ করার পর আমাদের ইলেকট্রিক ফিল্ডের মানটা কন্টিনিউয়াস বাড়ছে এবং জেনার ডায়োডের আমাদের নিঃশেষিত অঞ্চলটা চওড়া কম হয়, যার ফলে ইলেকট্রনগুলো খুব তাড়াতাড়ি সেই নিঃশেষিত অঞ্চল পেরিয়ে এনের দিকে চলে যায়। যার ফলে হঠাৎ করে আমরা কি পাই বলতো, হঠাৎ করে একটা নেগেটিভ ভোল্টেজ পেয়ে যাই, বিশাল হিউজ অ্যামাউন্টের ভোল্টেজ, যেটাকে আমরা জেনার ব্রেকডাউন বলছি, ঠিক আছে। তো আমাদের এইটা হচ্ছে আমাদের জেনার, এই অঞ্চলটাতে, এই অঞ্চলটাতে আমাদের কিন্তু জেনার ডায়োড মেইনলি কাজ করে, ঠিক আছে। এইবার এই যে জেনার ডায়োড, এই জেনার ডায়োডের আমরা একটা সার্কিট আঁকি। দেখো, এইটা হচ্ছে আমাদের জেনার ডায়োডের সার্কিট, ঠিক আছে। এই দিকটা আমাদের জেড এর মতো হবে এবং জেনার ডায়োড যেহেতু এটা নেগেটিভ থাকবে, এটা পজিটিভ থাকবে এবং একে আমরা সবসময় রিভার্স বায়াসে জেনার ডায়োড কাজ করে। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে জেনার ডায়োড। যখনই ওই যে আমাদের ব্রেকডাউনটা হয়ে গেল, হঠাৎ কারেন্ট আমরা পেয়ে গেলাম, তখন জেনার ডায়োডের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে নিজের দুই দিকে ভোল্টেজ তৈরি করে, মানে ভোল্টেজটাকে ফিক্সড রেখে দেয়, ভোল্টেজটাকে আর বাড়তেই দেয় না। এই কারণে, মানে আমি কি বললাম, হঠাৎ করে ধরো জেনার ডায়োডের ব্রেকডাউনটা ঘটলো, ঠিক আছে, তখন প্রত্যেকটা জেনার ডায়োডে একটা নির্দিষ্ট ভি জেড আছে, ঠিক আছে, মানে জেনার ভোল্টেজ আগে থেকে ফিক্স করা থাকে, আমরা যখন তৈরি করি তখন ফিক্স করে রেখে দিই। তো ওই যে ভি জেডটা, ধরো আমরা 10 ভোল্টেজ ভি জেড প্রয়োগ করলাম, ঠিক আছে, তো 10 ভোল্টে যখনই ব্রেকডাউনটা ঘটবে, এই যে ভি জেডটা আমাদের 10 ভোল্ট ঠিক করেছি, ধরো যখন ম্যানুফ্যাকচার করা হয়, যখন তৈরি করা হয়, তখন আমরা ভি জেডটা ফিক্সড করে দিই, ধরো 10 ভোল্টেজ ফিক্স করা আছে। তো 10 ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ যখনই যাবে তখনই এটা ব্রেকডাউন হয়ে যাবে এবং এটা আমরা শার্প একটা কারেন্ট পেয়ে যাব তখন। তো জেনার ডায়োডের বৈশিষ্ট্য হচ্ছে সেই সময় জেনার ডায়োড কি করবে, এর যে দুই প্রান্তে, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই দুই প্রান্তে তখন ওই ভোল্টেজটাকে ধরে রাখবে, ভোল্টেজটাকে বেরোতে দেবে, মানে বাড়তে দেবে না। এবং এই ধর্মটাকে, জেনার ডায়োডের এই ধর্মটাকে কাজে লাগিয়ে কিন্তু জেনার ডায়োডকে ব্যবহার করা হয় ভোল্টেজ রেগুলেশনের জন্য, ঠিক আছে। ভোল্টেজ রেগুলেশনের জন্য আমরা জেনার ডায়োডকে ব্যবহার করি,
ঠিক আছে, এটা হচ্ছে জেনার ডায়োডের ব্যবহার, এটা জেনার ডায়োডের ব্যবহার ভোল্টেজ রেগুলেটর হিসেবে আমরা জেনার ডায়োডকে ব্যবহার করে থাকি একটা সার্কিটে ভোল্টেজটাকে রেগুলেশন করার জন্য। এবং এটা তোমাদের এইচএস 2018 সালে এসছে, যেটা আমরা এক্ষুনি পড়বো যে জেনার ডায়োড কিভাবে ভোল্টেজকে রেগুলেশন করে। এখানে আমরা লিখে রেখেছি যে ভোল্টেজ রেগুলেটর হিসেবে জেনার ডায়োড কিভাবে কাজ করে, এটা এইচএস 18 সালে এসেছিল। কিভাবে কাজ করে এবার দেখো, আমি সার্কিট আঁকছি একটা, ঠিক আছে, একটা সার্কিট আঁকছি যেখানে এটা ধরো একটা ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে, একটা ভোল্টেজ সোর্স আমি নিয়ে নিলাম, একটা প্রথমে রেজিস্টার রেখে নিলাম। আচ্ছা ভালো কথা, এইখানে একটা বাল্ব এঁকেছি, এটা ধরো একটা বাল্ব, ঠিক আছে, একটা বাল্ব আঁকলাম এবং এইদিকে আমরা একটা ইনপুট ভোল্টেজ একটা দিয়ে দিলাম যেটাকে বলা হচ্ছে ভিআই, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, এটা আর আর এটা হচ্ছে বাল্ব, ঠিক আছে, আর এইদিকে একটা কারেন্ট যাচ্ছে আই। আমাদের বাড়িতে যেসব বাল্বগুলো থাকে এটা সেই বাল্ব, ধরো এই বাল্বটা লেখা আছে 100 ভোল্টেজ। আচ্ছা, এই ভোল্টেজটা কিন্তু ভ্যারি করে, তীর চিহ্ন মানে ভোল্টেজটা আমরা বাড়ানো কমা, যেমন আমরা রেডিওর ভোল্টেজ বাড়াতে কমা, রেডিও যেমন সাউন্ড আমরা বাড়াতে কমাতে পারি। এই তোমরা যখন প্র্যাকটিক্যালে যাবে ইঞ্জিনিয়ারিং এ তখন দেখবে ভোল্টেজ বাড়ানো কমানোর জন্য সেরকম নব থাকে, নব বলা হয়, ঠিক আছে, বাড়ানো কমানো যায়। তো যাই হোক, এই যে বাল্বটা ধরো, এই বাল্বটা আমাদের যখন আমরা ক্লাস 10-এ ছিলাম তখন দেখবে কোশ্চেন ছিল একটা বাল্বের গায়ে 220 ভোল্ট 10 ওয়াট বা 20 ওয়াট সামথিং এরকম লেখা থাকে। তো 220 ভোল্ট মানে ওই বাল্বটা 220 ভোল্ট ভোল্টেজের জন্য তৈরি। বাই চান্স যদি ওই ভোল্টেজটা 220 ভোল্টের থেকে বেশি চলে গেল, 220 ভোল্টেজের থেকে বেশি চলে গেল, তখন তো বাল্বটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, ফেটে যাবে। তখন তাহলে কি করা যায়, তখন তাহলে কি করে যায় শোনো, তাহলে এই সার্কিটটা তাহলে আমি একবার কপি করছি, ঠিক আছে, এই সার্কিটটা আমি একবার কপি করলাম। এবার কি ঘটনা ঘটে শোনো, তাহলে এইখানে আমি সার্কিটটা আঁকি, ঠিক আছে। এইবার এই জায়গাতে কি করব, আমরা একটা জেনার ডায়োড বসাই, এই জায়গাটাতে একটা জেনার ডায়োডকে বসিয়ে দিলাম, এটা হয়ে গেল একটা জেনার ডায়োড এবং এইটা হয়ে গেল সবকিছু আমি বলে দিলাম এটা জেনার ডায়োড। তো এই জেনার ডায়োডের এইদিকে আই কারেন্ট আসছে, এইদিকে একটা কারেন্ট যায়, এইদিকে একটা কারেন্ট যায়, এই কারেন্টটাকে বলা হয় I1, এই কারেন্টটা প্রথমে ছিল I2, এই কারেন্টটা আমাদের ছিল I2, এটা হচ্ছে বাল্ব, ঠিক আছে। তো যখনই কি হয়, এবার এই যখন এইখানে এমন একটা জেনার ডায়োড বসানো হয় যাতে এর VZ, ঠিক আছে, আর এর যে আউটপুট যেটা ভোল্টেজ VO, এই দুটো কিন্তু সমান হয়ে যাবে, এমন একটা জেনার ডায়োডকে ব্যবহার করা হয় যার VO আর VZ সমান। এইদিকে যেহেতু কারেন্ট আছে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। তো এমন একটা জেনার ডায়োডকে আমরা ব্যবহার করব যার V0 আর VZ দুটো সমান হয়ে যায়, ঠিক আছে, V0 VZ সমান হয়ে যায়, এমন সেরকমই আমরা জেনার ডায়োডকে এখানে ব্যবহার করব। এবার হয়টা কি শোনো, এখানে ধরো আমরা VI এর মান বাড়ছে 120 ভোল্ট, 220 ভোল্ট চলে গেছে, 220 ভোল্ট চলে গেছে। এবার 220 ভোল্ট যখন চলে যাবে তখন এই জেনার ডায়োডে একটা ফিক্সড জেনার ভোল্টেজ আছে, ঠিক আছে, এই বাল্বেরও সেই মানটাই আছে V0। এবার যখনই এই ভোল্টেজটা এই জেনার ডায়োড পাবে, মানে VZ পরিমাণ ভোল্টেজ এই VI থেকে পেয়ে যাবে, তখন তো অকার হয়ে যাবে, কি অকার হয়ে যাবে, ব্রেকডাউন হিউজ পরিমাণে, কারণ I1 এর দিকে চলে আসবে, I2 এর মান তখন কিছু থাকবে না। তার মানে তখন যদি খারাপও হয়ে যায়, বেশি কারেন্ট যাওয়ার জন্য যদি খারাপ হয়, জেনার ডায়োড খারাপ হবে, বাল্বটা খারাপ হবে না। কি বললাম বুঝা গেল, VI এর মান বাড়ছে বাড়তে VZ এর সাথে সমান হয়ে গেছে। VZ মানে কি, ম্যাক্সিমাম ধরো 220 ভোল্ট, এই বাল্বটার গায়ে লেখা ছিল 220 ভোল্ট, ওইটা ছিল VZ, তার মানে 220 ভোল্ট কিন্তু অলরেডি পৌঁছে গেছে। তখন যখন জেনারে কি হবে, ব্রেকডাউন হয়ে যাবে, জেনারে যেই ব্রেকডাউন হয়ে যাবে সমস্ত কারেন্ট কি করবে, জেনার নিজের দিকে টেনে নেবে, সমস্ত কারেন্ট জেনারের দিকে চলে যাবে, I1 এর দিকে চলে যাবে। I2 দিকে তখন অত কম কারেন্ট যাবে, মাইক্রো অ্যাম্পিয়ারে কারেন্ট যাবে, যেটা আমি বললাম না, মাইক্রো অ্যাম্পিয়ারে কারেন্ট তখন I2 দিয়ে ঢুকবে এবং তখন বাল্বটা কি হবে, খারাপ হবে না। যদি খারাপ হয়ে যায় তখন জেনার ডায়োড খারাপ হবে, বুঝা গেল। ঠিক এইভাবে তাহলে এইখানে আমি যদি I2 এর মান বের করতে চাই, I2 এর মান যদি বের করতে চাই, বাল্বটার ধরো রেজিস্ট্যান্স আছে R, ঠিক আছে, এটা RL, আমি লোড রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, তাহলে RL, আর নিচে আমরা VZ লিখতে পারি বা RL বাই V0 লিখতে পারি। এবার এই যে I মানের কারেন্ট, এই I কারেন্টটা দুটো ভাগে বিভক্ত হচ্ছে, একটা I1 একটা I2, এই দুটো সমীকরণ একটু মনে রেখে দিও তোমাদের জেনার ডায়োডের জন্য, ঠিক আছে, এই দুটো সমীকরণ জাস্ট মনে রেখে দিও, জেনার ডায়োডের জন্য ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই দুটো সমীকরণ, ঠিক আছে। এবার দেখো আমরা কিছু এখানে নিউমেরিক্যালের দিকে যাব, যে নিউমেরিক্যাল গুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে সার্কিটটা আমাদের দিয়ে দিয়েছে,
এবং জেনার ডায়োডের ভেতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে এটা আমাদের বের করতে দিয়েছে। এটা কিন্তু আমাদের যেই মেন 2019 সালে কোশ্চেন, খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, এবং এই ছবিটা একটু আগে আমরা বুঝালাম এবং এই ছবিটা দিয়ে কোশ্চেনটা এসেছিল। শোনো, তো 120 ভোল্টেজ আমাদের কি বার করতে বলেছে, I1 এর মান। তো এইখান থেকে আই হচ্ছে I1 প্লাস I2, আমাদের I2 এর মানটাও তাহলে বের করতে হবে। এবার I2 আমাদের যে ওহমের সূত্র V সমান IR, তাহলে I2 সমান আমি কি লিখতে পারি, ওপরে V লিখতে পারি, নিচে R লিখতে পারি। এবার V মানে কি, এর ভোল্টেজ কত, এর ভোল্টেজ আর এর ভোল্টেজ সমান, দেখো এটা লিখেছিলাম, এই দেখো V0 আর VZ সমান। এবার যে কোনো একটা তো বলে দিয়েছে, VZ-টা বলে দিয়েছে এখানে 50 ভোল্ট, মানে কি কোন একটা জেনারেল ভোল্টেজ সাইডে ভোল্টেজ, মানে সেটা তার আমাদের ব্রেকডাউন যে ভোল্টেজটা সেই ভোল্টেজের কথা বলে দিয়েছে। তাহলে সেই ভোল্টেজটা কত আমাদের 50 বলে দিচ্ছে, 50 লিখলাম। এবার রেজিস্ট্যান্স এটা 10 বলেছে, 10। এবার দেখো কিলো ওহমে যদি রেজিস্ট্যান্স থাকে, আমাদের যে কারেন্টের মান আসে সেটা মিলি অ্যাম্পিয়ারে আসে, তো 5 মিলি অ্যাম্পিয়ার, ভালো কথা। তো এর যে দুই পাশে আমাদের কত ডিফারেন্স হচ্ছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি কি বের করবো, চলো। তাহলে এর এক ক্রসে ধরো এটা হচ্ছে ভি, তাহলে ভি সমান এইখানে আছে 120, ঠিক আছে, মাইনাস এখানে আছে 50। কি বললাম, 120 এখানে ড্রপ হচ্ছে, এখানে 50, তাহলে বাদ বাকিটা এখানে থাকবে 120। এই দুটো যোগ করে তো 120 হতে হবে, তাহলে এইখানে যদি 120 হয়, তাহলে আমি যদি এটা বার করতে চাই, তাহলে 120 থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত হবে, এটা কত হবে, তাহলে 70 ভোল্টেজের মতো হবে, ভালো কথা। তাহলে এইখানে আমি 70 পেয়ে গেলাম। তাহলে আই এর মান আমি যদি বের করতে চাই, তাহলে ভি বাই আর, এবার ভি এর মান কত বেরোলো, 70 বেরোলো, আর আর এর মান কত আছে, 5টা, তাহলে হচ্ছে 5 14 70 এবং 14 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই বেরিয়ে গেল। তাহলে আই সমান আমরা জানি কি, I1 প্লাস I2, ভালো কথা। এইবার আমাকে বের করতে কি হবে, I1 এর মান। তাহলে I1 সমান, I1টাকে যেমন আছে সেমন রাখলে আই হচ্ছে 14 মাইনাস 5, তার মানে এটা আসছে 9। তাহলে 9 মিলি অ্যাম্পিয়ার কিন্তু আমাদের এই কোশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা স্টার মার্ক দিয়ে রেখে, তো তোমাদের মনে হতে পারে অঙ্কটা সহজ, কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, তোমাদের এইচএস লেভেলের কোশ্চেন আসার চান্স কিন্তু আছে। এতদূর অবধি ছিল তোমাদের জেনার ডায়োড। এখানে দেখো আমরা জেনার ডায়োড শেষ করলাম। তো জেনার ডায়োডের যতগুলো PYQ আছে, ঠিক আছে, জেনার ডায়োড কি এটা আমরা করলাম। জেনার ডায়োড হচ্ছে এমন এক ধরনের পিএন জাংশন ডায়োড যেখানে ডোপিং এর মাত্রা অনেক থাকে, উচ্চ ডোপিং ব্যবহার করা হয় এখানে, এটা করলাম। জেনার ডায়োডের গুরুত্বপূর্ণ ব্যবহার করলাম, যেটা ভোল্টেজ রেগুলেশনের জন্য জেনার ডায়োডকে ব্যবহার করা হয়। জেনার ডায়োডের প্রতিকার চিহ্নটাও করলাম। আচ্ছা, সেখানে VI ক্যারেক্টারিস্টিক করলাম, এবং সেখানে দেখলাম যে রিভার্স বায়াসে যেখানে আমাদের VZ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এবং আয়ের মান নেগেটিভ দিকে কিন্তু বাড়ছে, উল্টো দিকে বাড়ছে, মাইক্রো অ্যাম্পিয়ারে বাড়ছে, কিন্তু হিউজ পরিমাণে বাড়ছে, সেই গ্রাফটা আমরা করলাম। আচ্ছা, নেক্সট আমরা করলাম যে জেনার ডায়োডকে কিভাবে রোধের প্রান্তে ভোল্টেজ নির্ধারণ করা হয় সেটা আমরা করলাম। এই কোশ্চেনটা আর তার নিচের কোশ্চেনটা, দুটো কোশ্চেন একই, ভোল্টেজ রেগুলেশনে জেনার ডায়োডকে কি করে ব্যবহার করে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ারটাও তোমাদের ইম্পর্টেন্ট। রেকটিফায়ার কি, আমরা যে এসি কারেন্ট হয়, এসি কারেন্টটাকে ডিসিতে কনভার্ট করার জন্য আমরা সচরাচর রেকটিফায়ার ব্যবহার করে থাকি। আমাদের ঘরে যে তোমাদের মোবাইল ফোনগুলো আছে, সেই মোবাইল ফোনগুলো তো ডাইরেক্ট দেখবে ডিসি নেই, এসি তো নিতে পারে না, তখন তাহলে মোবাইলের যে পোর্টটা আমরা কারেন্টের প্লাগের সাথে যুক্ত করি, সেইখানে কি হয়, এই রেকটিফায়ার অ্যাড করা থাকে, রেকটিফায়ারটা থাকে এখানে। দেখো, সেজন্য আমি এটা লিখে রেখে দিয়েছি যে প্রক্রিয়া বা পদ্ধতির সাহায্যে পরবর্তী প্রবাহকে, পরিবর্তন প্রবাহ মানে এসি কারেন্টকে, এসিকে ডিসিতে কনভার্ট করছে, ঠিক আছে, তাকেই বলা হচ্ছে একমুখীকরণ। এই সমস্ত এই যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে একমুখীকরণ, ঠিক আছে, আর সংশ্লিষ্ট ব্যবস্থাটাকে বলা হয় একমুখী কারক, রেকটিফায়ার। এবার এই যে রেকটিফায়ার আছে, এই রেকটিফায়ার দু প্রকারের, ঠিক আছে, এই যে রেকটিফায়ার আছে বা হ্যাঁ এই যে রেকটিফায়ার আছে, আমি ইংলিশে লিখে দিচ্ছি, বা একমুখী কারক রেকটিফায়ার। রেকটিফায়ার কিন্তু দু প্রকারের হয়, রেকটিফায়ার দুই প্রকারের হয়। একটা কি, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার। আর একটা কি, আর একটা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। দুই প্রকারের রেকটিফায়ার হয়। হাফ ওয়েভ কি, হাফ ওয়েভ রেকটিফায়ার কি, যে প্রক্রিয়ায় পরিবর্তী বা এসি কারেন্ট যেটা, তার কেবল একটি অর্ধেক, একটা সাইকেলের একটা পার্ট নেবে, শুধু একটা অর্ধেক অপরিবর্তিত বিভব বা প্রবাহ মাত্রাকে ডিসিতে কনভার্ট করে। মানে একটা এসি সাইকেল আছে, এটা হচ্ছে সেই এসিটাকে কি করবে, ডিসিতে কনভার্ট করবে, কিন্তু হাফ সাইকেলকে, ঠিক আছে। আমরা এখন ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক আসছি, গ্রাফে আসছি, তখন আমরা ভালো করে আরো বুঝবো। এইখানে এবার কি বলছে, এটা হচ্ছে আমাদের রেকটিফায়ারের যেটা
হাফ ওয়েভ রেকটিফায়ার সে সার্কিট। তো এই যে এখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়, এই ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়, এই ট্রান্সফরমারটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন শেয়ার কেন ব্যবহার করা হয়? দেখো আমাদের বাড়িতে সচরাচর যেই ভোল্টেজগুলো থাকে সেগুলো হচ্ছে 220 ভোল্ট বা 110 ভোল্ট এরকম থাকে। এবার এই রেকটিফায়ারের এই যে ডায়োড এইখানে ব্যবহার করা হয়, এই ডায়োডটার তো একটা নির্দিষ্ট মানের অবধি কাজ করতে পারে, এরও তো একটা রেটিং আছে। রেটিং খুবই কম হয়, 5 ভোল্ট 6 ভোল্ট এরকম রেটিং হয়। তো এত উচ্চ মান, এত উচ্চ ভোল্টেজ 220 ভোল্ট বা 110 ভোল্ট যদি ডাইরেক্ট ডায়োডের উপরে পড়ে তখন ডায়োডটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে। স্টেপ ডাউন ট্রান্সফরমারে এইটা হচ্ছে প্রাইমারি কয়েল, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি কয়েল আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। এই প্রাইমারি কয়েলসের যে নাম্বার অফ টার্নস বা তারের পাক সংখ্যা যেটা বলি সেটা কম হয়, আর সেকেন্ডারিতে তারের পাক প্রাইমারিতে তারের পাক সংখ্যা বেশি হয় আর সেকেন্ডারিতে তারের পাক সংখ্যা কম হয়, ভোল্টেজটা দিয়ে নামিয়ে দেয়, ঠিক আছে। এইবার কি হয়, এইটা ধরো প্রথম হাফ সাইকেলে, এখানে আমি একটা ছবি এঁকে দিচ্ছি তোমাদের। ধরো এইখানে আমি ছবিটা আঁকছি, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের গ্রাফ আঁকছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাফটা আঁকছি। দেখো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই গ্রাফটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে আমাদের দেখো একটা সাইনের গ্রাফ, ঠিক আছে, এটা হচ্ছে একটা সাইনের গ্রাফ এবং এর তলাতেই আমি আর একটা গ্রাফ এখানে আঁকবো যেটা হচ্ছে আউটপুট গ্রাফ। এবং আউটপুট গ্রাফটা আঁকার সময় মাথায় রেখো যেন এইগুলো একটু সমান সমান রাখার চেষ্টা করো, ঠিক আছে, সেই জন্য ডট ডট দিয়ে এঁকে নিও এগুলো প্রথমে, তাহলে আর ভুল হবে না। আচ্ছা এত দূর গেল। এবার যখন হাফ সাইকেল মানে এই প্লাসটা যখন থাকবে, যখন প্লাস থাকবে এই প্লাসের মান, তখন এই দিকটা প্লাস থাকবে আর এই দিকটা মাইনাস থাকবে। এই সময় কি হয়, ফরওয়ার্ড বায়াস। ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তখন কারেন্টকে যেতে দেবে, এটা হচ্ছে ধরো কারেন্ট, ঠিক আছে। তো কারেন্ট তখন যাবে, তো তখন কি হবে, এই রকম যাবে কারেন্ট, এত দূর অবধি গেল। এইবার যখন নেগেটিভ হাফ সাইকেলের কথা আসে, এটা তো একটা পুরো সাইকেল যাচ্ছে, ঠিক আছে না। এইবার এই নেগেটিভটা কি হবে, এটা নেগেটিভ, তাহলে নেগেটিভের সময় এই দিকটা কি হয়ে যাবে নেগেটিভ আর এই দিকটা কি হয়ে যাবে পজিটিভ। যদি নেগেটিভ থাকে, এটা তো পি এন জাংশন ডায়োড, এটা পি সাইড এটা এন সাইড, তাহলে ফরওয়ার্ড বায়াস প্রথমে ছিল, তারপর এবার রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। রিভার্স বায়াসের সময় কি হয়, ওপেন সার্কিট হয়ে যাবে, তখন কারেন্ট যাবে না, তার মানে তখন এই মানটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা আবার মান পাবো, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমাদের ইনপুট আউটপুট যে কার্ভ, সেটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ইনপুট আউটপুট কার্ভ হয় এবং এইখান থেকে আমরা আউটপুটটা নিয়ে নিই, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, এইখান থেকে আমরা এটা আউটপুটটা নিয়ে নিই ভিও, এইখান থেকে আমরা আউটপুটটা নিয়ে নিই। তা কি বলবো আমরা পরীক্ষা এলে, যে এই যদি ব্যাখ্যা করতে দেয় যে এর কার্যটা কেমন হয়, কেমন করে কাজ করে, তাহলে বলবো একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েল যেটা থাকে, সেকেন্ডারি কয়েলের সাথে আমরা সিরিজে একটা পিএন জাংশন ডায়োডকে ব্যবহার করি এবং একটা লোড রেজিস্ট্যান্সকেও ব্যবহার করি, সিরিজেই কানেক্টেড থাকে সেটা। তো যখন প্রথম হাফ সাইকেলে কি হয়, পিএন জাংশন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে, যেটা আমি এখানে বললাম, এ থাকে ফরওয়ার্ড বায়াস প্লাস, এদিকটা তখন থাকে নেগেটিভ ফরওয়ার্ড বায়াস। এবং ফরওয়ার্ড বায়াসে আমরা জানি যে একটা আইডিয়াল ডায়োড তার কারেন্টটাকে যেতে দেয় এবং সেটা শর্ট সার্কিটের মতো আচরণ করে, একটা প্লেন ওয়্যারের মতো কাজ করে, যার রেজিস্ট্যান্স 0 হয়ে যায়, যেটা আমি আগের দিন কিছুক্ষণ আগে বললাম। এইবার তো তখন তো কারেন্ট বা এর যে ম্যাক্সিমাম ভ্যালু, এই ভ্যালুটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। নেক্সট আমরা কি বলবো, যখন আমরা নেগেটিভ হাফ সাইকেলে আসি তখন ডায়োডটা রিভার্স বায়াসে চলে যায় এবং রিভার্স বায়াসে ডায়োড হয়ে যায় ওপেন সার্কিট, তখন আর কোনো কারেন্ট যেতে দেয় না এবং সেক্ষেত্রে আমরা কারেন্টের মান কিন্তু বা ভোল্টেজের মান যাই হোক সেটা আমরা 0 পাই। বাস এইটুকুই হাফ ওয়েভ রেকটিফায়ারের কার্যনীতি। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক, আমি মুখে এটা বললাম সেটা হচ্ছে কার্যনীতি, এইটুকুই বাস। এবার এইখানে হাফ ওয়েভ রেকটিফায়ার, আচ্ছা এটা তো হলো, এরপরে আসো এখানে দেখো হাফ ওয়েভ রেকটিফায়ারের যে দক্ষতা, এফিসিয়েন্সি এটাকে বলা হয়, এটা দিয়ে এটাকে প্রকাশ করা হয় আউটপুট বাই ইনপুট ইনটু 100। তো সেটা কিন্তু খুব কম হয়, কত, সেটা হচ্ছে 40.6%, 40.6%-এর মধ্যে হয়। এবং রিপল ফ্যাক্টর বলে একটা কথা আছে, মনে রেখে দিও জাস্ট এটা, রিপল ফ্যাক্টর সেটা হয় 1.21 এর মতো। হাফ ওয়েভ রেকটিফায়ারের যে রিপল ফ্যাক্টর, সেই রিপল ফ্যাক্টরটা অনেক কম হয়, 1.21 সামথিং হয়। নেক্সট এবার আসছে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার। দেখো হাফ ওয়েভে আমরা একটা ডায়োড ব্যবহার করেছিলাম, ফুল ওয়েভে আমরা দুটো ডায়োডকে ব্যবহার করি। হাফ ওয়েভ আমাদেরকে অর্ধচক্রের জন্য আউটপুট দেয়, পুরো ফুল চক্রের জন্য আউটপুট দেয় না,
কিন্তু এই যে আমাদের যে ফুল ওয়েভ রেকটিফায়ার এটা কিন্তু ফুল এর জন্য একদম আমাদের আউটপুট দেবে ডিসিতে। এবার এবার দেখো এখানে কি হয় আমি বলে দিচ্ছি। দেখো এইখানে ধরো এইটা হচ্ছে, আচ্ছা এইখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় সেটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, বাট সেন্টার ট্যাপ স্টেপ ডাউন ট্রান্সফরমার। সেন্টার ট্যাপ মানে দেখো মাঝখান থেকে আমরা ট্রান্সফরমারের যে তারগুলো পেঁচানো থাকে তার মাঝখান থেকে একটা তারকে নিয়ে আমরা লোড রেজিস্ট্যান্সকে যুক্ত করেছি, সেজন্য এটাকে বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, ঠিক আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো যখন আমাদের হাফ সাইকেলের কথা আসি, যদি এর পরের লাইনে থাকে, আচ্ছা এখানে বলে দিচ্ছি আগে। তো প্রথম হাফ সাইকেলে কি হয় বলো, এইটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে এই ডায়োডটা তখন অ্যাক্টিভ আর এই ডায়োডটা তখন ডিঅ্যাক্টিভ। ডিঅ্যাক্টিভ মানে এ তখন রিভার্স বায়াস, এই দিকটা কি হয় পি, এই দিকটা কি থাকে এন, আবার এই দিকটা কি থাকে পি, এই দিকটা থাকে এন। তো পজিটিভের সাথে পি যুক্ত আছে মানে ফরওয়ার্ড বায়াস, কিন্তু পজিটিভের সাথে নিচেরটা কি আছে নেগেটিভ যুক্ত আছে, তার মানে এ রিভার্স বায়াস। এইবার তাহলে কি হয়, এখান থেকে তো কারেন্ট যাবে কিন্তু এটা থেকে কারেন্ট যাবে না। আবার উল্টোতে যখন এই দিকটা নেগেটিভ থাকবে আর এই দিকটা পজিটিভ থাকবে, তখন এই ডি ওয়ানটা মানে নিচে যেটা নেগেটিভ হাফ সাইকেল তার কথা বলছি, নেগেটিভ হাফ সাইকেলে ডায়োড ডি ওয়ান এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আর ডায়োড ডি টু পজিটিভ থাকার কারণে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন। এবারের কার্ভটা কেমন হবে স্যার, আচ্ছা তার এখানে কাকে বলে একবার দেখে নাও। যে প্রক্রিয়ায় ডিসি সংকেত প্রবাহ মাত্রা বা বিভব প্রভেদ দুটি অর্ধচক্রকেই এরা কি করে এসিতে কনভার্ট করে, সমপ্রবাহ অপরিবর্তী প্রবাহ বা বিভব প্রভেদে রূপান্তরিত করা হয়। মানে কি বলা হচ্ছে, যে প্রক্রিয়ায় প্রবাহ মাত্রা বা বিভব প্রভেদ ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্ট এসি ভোল্টেজ বা এসি কারেন্টের পূর্ণ চক্রকে ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্টে কনভার্ট করা হয়, যে প্রক্রিয়ায় এসি কারেন্ট বা এসি ভোল্টেজের সম্পূর্ণ চক্রকে ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্টে কনভার্ট করা হয়, সেটাকেই বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। হয়ে গেল। আচ্ছা এবার আমরা এর ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিকে একবার আসবো, তো এই ক্ষেত্রে আমরা ছবিটা আগে এঁকে নিই। আচ্ছা এইটা হচ্ছে আমাদের এটা যাবে আমাদের ইনপুট, আর নিচেতে আমরা নেবো আউটপুটটা। এবার কি হয় একটু ভালো করে দেখো, ইনপুটে আমি ধরো সাইন ওয়েভটাই নিচ্ছি, এই একটা হাফ সাইকেল নেবো এত দূর, এবং এখানে আমি ডটেড লাইন দিয়ে কি করলাম, এগুলো দাগ দিয়ে দেবো, এটা দাগ দিয়ে দেবো যে এইখানটাতে টাচ খাচ্ছে একটা আর এইখানটাতে একটা টাচ খাচ্ছে। তো পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ হাফ সাইকেল। এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমাদের ডি ওয়ান যে ডায়োড সেটা অ্যাক্টিভ আছে। যেই নেগেটিভ হাফ সাইকেল দিলাম তখন এ ইনঅ্যাক্টিভ, ডি ওয়ান ইনঅ্যাক্টিভ, ডি টু অ্যাক্টিভ, তার জন্য কিন্তু তখন আমরা আবার একটা ভোল্টেজ এখানে পেয়ে যাব, ঠিক আছে। এটা আমাদের ভোল্টেজ আই দিয়ে দাও, ঠিক আছে। তো এই জিনিসটা এটা টি দিয়ে দাও। এবার এই জিনিসটা এটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক, যে এই ডায়োডটা কি করে কাজ করে। আরেকবার বলে দিচ্ছি, এখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় সেটা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। প্রথম পজিটিভ হাফ সাইকেলে ডায়োড ডি ওয়ান ইনঅ্যাক্টিভ, কারণ এ পজিটিভের সাথে যুক্ত, মানে এর পি প্রান্ত পজিটিভের সাথে যুক্ত, সেজন্য ডি ওয়ানটা কি হয় অ্যাক্টিভ থাকে। এবার যখন অ্যাক্টিভ থাকে তখন আমরা সেখান থেকে আউটপুটটা পেয়ে যাই। বাট যখন নেগেটিভ হাফ সাইকেলের কথা আসে তখন ডায়োড ডি ওয়ান আমাদের ইনঅ্যাক্টিভ এবং ডায়োড ডি টু তখন আমাদের অ্যাক্টিভ হয়ে যায়, সেই জন্য ডি টুর জন্য তখন আমরা আবার কিন্তু আউটপুট পেয়ে যাই। এবং এই আউটপুটটার ভেতরে তুমি দেখো একবার, এবার এই আউটপুটটার ভেতরে ডিসিও থাকে এসিও থাকে, কি বললাম ডিসিও থাকে এসিও থাকে। ডিসি কাকে বলে, যখন প্লাস বা মাইনাস ফিক্স থাকে, যদি কারেন্টটা যায় শুধু প্লাস দিয়ে যাচ্ছে বা কারেন্টটা যাচ্ছে নেগেটিভ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা যে কারেন্ট বা ভোল্টেজটা পাচ্ছি সেটা দেখো প্লাসের ভেতরেই আছে, কিন্তু আমাদের ডিসির যে ভোল্টেজের আমাদের ডিসির যে কার্ভ সেটা হয় দেখো এইরকম স্ট্রেট লাইন হয়, কিন্তু এটা বাড়ছে কমছে, নেগেটিভে যাচ্ছে না কিন্তু বাড়ছে কমছে, মানে এর ভেতরে এসি আর ডিসি দুটোই ঢুকে আছে। সেই জন্য এর পাশে আমরা দুটো জিনিস ব্যবহার করি এই সার্কিটের পাশে, যেটাকে ফিল্টার সার্কিট বলা হয়। একটা ক্যাপাসিটর, এর প্যারালালে একটা ক্যাপাসিটর, একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়। ক্যাপাসিটরটা দিয়ে এসিটা পুরো প্রবেশ করে যায়, ডিসি দিতে পারে না, আর ডিসিটা চলে যায় আমাদের রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে, ঠিক আছে। যদিও সেটা তোমাদের যেই অ্যাডভান্স বা যেই মেনে ব্যাপার। এইটা হলো আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটের ইনপুট আউটপুট কার্ভ।
এটা হচ্ছে সার্কিট, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপরে দেখো এখানে আমি কোশ্চেনগুলো সব PYQ গুলো লিখে রেখে দিয়েছি, যে পিএন সংযোগ ডায়োডে কিভাবে অর্ধ তরঙ্গ একমুখী করে বর্তনী সহ তোমাকে ব্যাখ্যা করতে বলেছে, যেটা আমি বললাম, মুখে যেটা বললাম সেটা জাস্ট লিখে নিও। আমি হ্যান্ড রিটেন নোট পারলে তোমাদের আমাদের চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেল, তো অবশ্যই চ্যানেলে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমাদের দেওয়া আছে সেটাতে জয়েন করে নিও। নেক্সট, অর্ধ তরঙ্গ একমুখীকরণ করে তা বর্তনী চিত্র সহ লেখো, সেটাও আবার এসছে। এটা তো অর্ধ তরঙ্গ, আগেরটাও অর্ধ তরঙ্গ। আবার পূর্ণ তরঙ্গের জন্য দেখো 18তে এসছে, 14তে এসছে, 11, 16, 23 এসছে। এবার এখানে যে কোশ্চেনটা আছে, ভোল্টেজের স্পন্দনশীলতা, স্পন্দনশীলতা মানে আমাদের যে স্পন্দন মানে ধুকফুক ধুকফুক স্পন্দনশীলতা মানে বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে, এবং সেটাই তো আমরা দেখলাম যে এই যে এখানে যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা একবার বাড়লো কমলো আবার বাড়লো আবার কমলো, তো এইটা এখানে আসলে বলছে, এটা 2014 সালে এসছে, বলছে আউটপুট ভোল্টেজের স্পন্দনশীলতা, পালস্টেশন অফ আউটপুট ভোল্টেজ, সংযোগ ডায়োডের একমুখী কারকের আউটপুট ভোল্টেজ বা প্রবাহ মাত্রা একমুখী হলেও তা সম্পূর্ণ মসৃণ নয়, যেটা আমি বললাম। এটাতেও আমাদের ডিসি তো হওয়ার কথা এরকম মসৃণ, কিন্তু সেটা তো মসৃণ হচ্ছে না। এর মধ্যে কি আছে, এসি ডিসি দুটোই ঢুকে আছে। এর মধ্যে সমক প্রবাহ এবং অপরিবর্তী বিভব প্রভেদের সঙ্গে কিছু পরিবর্তী উপাংশ মানে এসিও ঢুকে আছে এবং ডিসিও ঢুকে আছে, মিশ্রিত হয়ে থাকে। এই কারণে আউটপুটে আদর্শ ডিসি না হয়ে স্পন্দনশীল ডিসি বা স্পন্দনশীল ভোল্টেজ আমরা পেয়ে থাকি। ঠিক আছে, ওটাই বলা হচ্ছে স্পন্দনশীল। এর কারণ কি না, কারণ হচ্ছে আমাদের ওর যে আউটপুট যে কার্ভটা, সে আউটপুটের ভিতরে ইনপুটের কিছু মানে এসি ঢুকে আছে, আবার ডিসিরও কিছু উপাংশ ঢুকে আছে, সেই জন্য এটা স্পন্দনশীলতা হয়। এবং এটাকে হাঁটানোর জন্য আমরা কি করতে পারি, ফিল্টার ব্যবহার করতে পারি। তখনকার সার্কিটটা কেমন হয় আমি তোমাদের দেখিয়ে দিই, শোনো তখন সার্কিটটা কেমন হয় আমি একটু দেখিয়ে দিই, তাহলে হতে পারে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, এইটা ছিল আমাদের সার্কিট, এইটা হচ্ছে আমাদের ডায়োড, এইদিকে একটা ডায়োড দেওয়া আছে এবং এইখানে আমাদের আর একটা ডায়োড দেওয়া আছে, তাই না? এদিকে একটা ডায়োড এবং এদিকে একটা ডায়োড, এখানে ট্রান্সফরমার যা আছে আছে, তাহলে এদিকটা আমি ধরো ওপেন করে দিলাম। ঠিক আছে, এইবার এই মাঝখান বরাবর আমাদের এখানে কি নিচ্ছি, আউটপুটটা নিচ্ছি। এবার কি হয়, এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটার এইখানে আমাদের একটা ক্যাপাসিটর দেওয়া হয় এবং এইদিকে একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়। তাহলে এইখান থেকে যেই কারেন্টটা যাবে এর মধ্যে দিয়ে কি যাবে, আমাদের ক্যাপাসিটর কি করে, এসি কে বলবে ওয়েলকাম, ডিসি কে ব্লক মারবে, সেই ডিসি কারেন্ট এর মধ্যে যেতে পারবে না, ডিসি কারেন্ট এইদিকে চলে আসবে, আর এসিটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে চলে যাবে, ডিসিটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চলে যাবে এবং আমরা এসি ডিসি কে আলাদা করে পেয়ে যাব। তখন আমরা কিন্তু একটা ডিসি কারেন্ট পেয়ে যাই। তো এতদূর অবধি ছিল লেকচারটা, এবং এখানে আমাদের এই যে জেনার ডায়োড আর তোমাদের রেকটিফায়ার এটা শেষ করে দিলাম। এবং খুব তাড়াতাড়ি আমরা 11 এর কিছু ভিডিও নিয়ে আসছি। আর যারা যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই এই যে টেলিগ্রাম চ্যানেলটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাও। এইখানে যে সমস্ত জিনিস আমি পড়াই তার PDF লিঙ্ক, হ্যান্ড রাইটিং নোট এইসব দিয়ে থাকি, তো অবশ্যই কিন্তু ওই আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হতে ভুলো না।